রেডি 1 2 3 সবাই হাত ধরে তালি দেন। আমার স্কুল তোমার স্কুল শিক্ষার্থীবৃন্দকে উত্তরীয় পড়ানোর জন্য আমি পরিকল্পনা করতে থাকেন। নারী প্রধান ধন এখানে রয়েছেন, আমি হাতে কলমে লেখাপড়া শিখেছি, সেই একটা মর্যাদা বাড়ে, গর্ব আসে। এখান থেকে আমি পাশ করে এডওয়ার্ড কলেজে ভর্তি হই। তো আরো ভালো হতো যদি একটা বড় নাম করা শিল্পী আসতো। এডওয়ার্ড কলেজের এই প্রাক্তন 1000 ছাত্র যারা রেজিস্ট্রেশন করেছে, তার বাইরে আরো 10,000 ছেলে এখানে এসে উপচে পড়ে ভিড়ে আমাদেরকে হয়তো পদদলিত করে দিত, আমাদের অনুষ্ঠানের বসার জায়গাও রাখতো না। কিন্তু আমার মনে হয় এটা স্মৃতিচারণমূলক অনুষ্ঠান। আমার অগ্রজ এবং মুরব্বী, শুধু ব্যক্তিগতভাবে না, আমার মুরব্বী শুধু না, আমার এখানে মামু রয়েছেন, আমার জামাই খালু রয়েছেন, আমার শিক্ষক রয়েছেন, আমার প্রাক্তন সহকর্মীরা রয়েছেন। বিশেষ করে আমি যাদের কাছে হাতে কলমে লেখাপড়া শিখেছি, সেই আমার শ্রদ্ধেয় শিক্ষকরা এখানে রয়েছেন। আমি সবার প্রতি কৃতজ্ঞতা, ব্যক্তিগত আনুগত্য প্রকাশ করছি। আমার দরদ এবং ভালোবাসা, আপনাদের পায়ের নিচে আমার আনুগত্য প্রকাশ করছি। সহকর্মী ছাত্রদের কাছে এই কলেজটা, স্কুলটা সরকারিকরণের একটা বিষয় ভাবে প্রাক্তন ছেলেরা। আমি জানি না, কালকে তাদের সামনে থেকেই আমি ফোন করেছিলাম যে সরকারের কোনো নীতিমালা আছে কিনা। সরকারের নীতিমালা থাকলে আমি না, যে কোনো লোক চেষ্টা করলে পারবে। নীতিমালা ভেঙে কাজ করা একটা বিশেষ বিবেচনা প্রয়োজন হয়। বিশেষ বিবেচনা আমাদের, এটা সরকারিকরণ হলে আমরা সবাই একটা মর্যাদা বাড়ে, গর্ব আসে। শহীদ বুলবুল কলেজে আমি একদিনের জন্য ক্লাস করিনি, শুধুই নেতাগিরি করার জন্য। ওখানে আমার যা পাঠ অনুষ্ঠান সেটা এডওয়ার্ড কলেজ আর এই জিসে স্কুলে হয়েছে। তবে ওইখানে এত ছোট্ট ক্যাম্পাস এবং প্রায় 42 জন তখন শিক্ষক, তাদের সবার সামাজিক নিরাপত্তার জন্য প্রয়োজন ছিল সরকারিকরণ করা। তা আমরা সে সময় রাষ্ট্রপতি ছাত্তার সাহেব, বিচারপতি ছাত্তার সাহেব রাষ্ট্রপতি হলেন। তা আমরা পাবনার বিভিন্ন অঞ্চলের লোকজনের কাছে আবেদন করলাম যে এই কলেজটা সরকারিকরণের জন্য আপনাদের সাহায্য লাগবে। কি সাহায্য? আপনারা দলে বলে আমাদের মিছিলে অংশগ্রহণ করবেন। আমরা পাবনা শহরে সবচেয়ে বড় একটা র্যালি আয়োজন করেছিলাম। বিচারপতি ছাত্রার দেখে ওই সময় নেতৃবৃন্দ বলছে, এই ছেলেপেলেরা আমাকে ঘেরাও করছে কেন? উনি সার্কিট হাউসে গেছে, ওখানেও আমরা ঘিরেছিলাম। এই পুলিশ লাইনে যে অনুষ্ঠান, সে অনুষ্ঠান আমরা ঘেরাও করে চারিদিকে আমরা স্লোগান দিচ্ছিলাম। তো স্লোগান থামছে না। তো বলছে ওরা কি চায়, ওদেরকে থামতে বলো। তো বললো যে এটা সরকারিকরণ চায়। একটা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এত মায়া কেন? ঠিক আছে, আমি করে দিলাম সরকারি ঘোষণা। আমি 3 জন মাননীয় মন্ত্রীকে এই পাবনার একটা অনুষ্ঠানে যেদিন আসবে, সেদিন এই জিসে স্কুলে আসবেই তারা। পাবনার ঐতিহ্যবাহী যারা কবি সাহিত্যিক যারা রয়েছেন, একসময় যখন নগরবাড়ি ঘাট জীবন্ত ছিল, এই উত্তর অঞ্চলের রাজশাহী বিভাগের 8 জেলা 1 সিটি কর্পোরেশন, রংপুর বিভাগের 8 জেলা 1 সিটি কর্পোরেশন, এবং বৃহত্তর কুষ্টিয়া জেলার 3 জেলা এবং বৃহত্তর যশোর জেলার 3 জেলা, এই মিলে 22টা জেলার প্রভাব ছিল এই পাবনার উপরে। এই জেলার থেকে যখন যমুনা ব্রিজটা আমাদের নাগালের বাইরে চলে গেল, আমি এই পাবনার মানুষের যে দুঃখ, হতাশা, কষ্ট এবং তাদের ছেলে হারানোর মতো মায়া এবং কষ্ট দেখেছি। এবং এইটা চলে যাবার পরে ভৌগোলিকভাবে আমরা পকেটের মধ্যে পড়ে গেলাম।
পকেটের মধ্যে পড়ার কারণে বিশেষ করে এখানে আমরা কয়েকটা বাণিজ্যিক সুবিধা হারালাম। প্রথম হচ্ছে গাড়ি ঘোড়াই পাবনা কর্মসংস্থানের প্রধান উপজীব্য ছিল। গাড়ি ঘোড়ার ব্যবসাগুলো হ্রাস পেতে পেতে এখন 6 ভাগের 1 ভাগ গাড়ি এখানে চালানো যাচ্ছে না, রুট পাওয়া যাচ্ছে না। এখন সাদাতপুরের লোকও কানমলা দেয়, উল্লাপাড়ার লোক, নাটোরের লোকও কানমলা দেয়, নামিয়ে গাড়ি ঘোড়ায় দেয়। অথচ 21-22 জেলার লোক পাবনাকে সালাম দিয়ে তারা পার হতো। এই যে ভৌগোলিক গুরুত্ব হারানোর জন্য আমরা কতগুলো সুবিধা হারিয়েছি। পরিবহনের আমাদের কর্মসংস্থান গেছে, আমাদের হুঁশিয়ারি শিল্প এখান থেকে উঠে গেছে, আমাদের এখানকার বিড়ি শ্রমিকদের বিরাট একটা প্রায় 7,000 শ্রমিকের কর্মসংস্থান ছিল, সেটা উঠে গেছে। তাঁত শ্রমিকদেরও কর্মসংস্থান এখানে নেই। নতুন কোনো শিল্প কলকারখানা এখানে আসে না, একেবারেই পকেটের মধ্যে পড়ে আমরা একটা অসহায় অবস্থায় পড়েছি। সৌভাগ্য অথবা অনেক সময় আছে না, ঝড়ে বক্পরে পরামানিকের কেরামতি বাড়ে। অনেক দিনের পাকিস্তান আমল থেকে শুরু হয়েছে বাংলাদেশ বাঁচানোর জন্য, এই পূর্ব অঞ্চল বাঁচানোর জন্য, এই ভূখণ্ডটা বাঁচানোর জন্য একটা ব্যারেজ দরকার তিস্তাতে এবং গঙ্গা এবং পদ্মাতে, যেটা কেউই করতে পারেনি, অথবা করতে গেলে প্রতিবেশীদের বিভিন্ন বিরাগভাজন এবং বাধাতে সেই পরিকল্পনা বারবার নস্যাৎ হয়েছে। দেশ বাঁচানোর জন্য, এই দেশকে ঘুরে দাঁড়ানোর জন্য আর কোনো বিকল্প নেই এই ব্যারেজ চালু করা ছাড়া। এই ব্যারেজ চালু করার জন্য জাতীয় সংসদে সৌভাগ্যক্রমে আপনাদের এই স্কুলের ছাত্র আমাকেই প্রস্তাব তোলার জন্য বিরাট একটা কলিগরা লিখে দিলেন যে প্রস্তাবটা তোলা। প্রস্তাবটা উত্থাপন করার পরে প্রথম পানি সম্পদ মন্ত্রী, দ্বিতীয় মাননীয় প্রধানমন্ত্রী এই প্রস্তাবের যুক্তির পক্ষে একমত হয়ে 15 দিনের মধ্যে ব্যারেজ রাষ্ট্রীয় অনুমোদন পেয়েছে। তারপরে আমরা পাবনাকে 3 ঘন্টার মধ্যে ঢাকার সাথে কানেক্ট করলে এই অঞ্চল আবার আলোকিত হবে, আবার কর্মসংস্থান গড়ে উঠবে। তাহলে ওয়াই ব্রিজটা আমাদের প্রত্যেকের প্রাণের দাবি। আমি 40 বছর 50 বছর আগে থেকে স্বাধীনতার পর আমি শুনেছি আমরা নগরবাড়ি, রেল লাইন চাই, যমুনা সেতু চাই, কৃষি বিশ্ববিদ্যালয় চাই, এডওয়ার্ড কলেজকে বিশ্ববিদ্যালয় চাই, কর্মসংস্থান চাই। এই দাবি শুনতে শুনতে আমরা বড় হয়েছি। এবার দ্বিতীয় দাবির পক্ষে আমরা কথা তুললাম, পাবনাকে বাঁচানোর জন্য, বাংলাদেশকে বাঁচানোর জন্য ওয়াই প্যাটার্ন সেতু হওয়া দরকার। সেটাও কাকতালীয়ভাবে 3 কোটি মানুষ এই ওয়াই ব্রিজের পক্ষে তাদের মতামত গঠন করেছে। এই গোপন প্রতিবেদনটা প্রাইম মিনিস্টারের নজরে আসে 24 তারিখে, এই মাসেরই 24 তারিখে, এবং উনি একটা লিখিত চিঠি দেন যে ওয়াই ব্রিজ কার্যক্রমের সূচনা করা হোক। আমাদের এই 2 দাবি যদি পূরণ হয়, পাবনার সমস্ত দাবি ইনশাল্লাহ পূরণ হবে। আমি এই দিশা স্কুলের অবকাঠামো যেটা 1 তলা হয়েছে সহ এটা 4 তলার প্রক্রিয়া চলতেছে। অন্যান্য যে অবকাঠামোগত পরিবর্তনের সাথে সবচেয়ে বড় প্রয়োজন, এখানে আমাদের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে আমাদের আধুনিক প্রতিযোগিতায় উপযোগী হয়ে গড়ে উঠতে হবে। ইতিমধ্যে একটা কম্পিউটার, একটা ল্যাব, প্রযুক্তি আইটি মিনিস্ট্রি থেকে এসেছে। আমাদের কতগুলো দাবি অটোমেটিক পূরণ হতে যাচ্ছে। অনেক দিন ধরে আমরা বঞ্চিত হতে হতে আমরা সৌভাগ্যের দুয়ার আমাদের খুলতে বসেছে। আমি শুনে আপনাদের কাছে শুনলে ভালো হবে যে আমাদের রেল লাইন, অনেকবার বলেছি আর তারিখ দিতে চাই না, তবে আমাদের পাবনার সুযোগ্য সন্তান যে রেল সেক্রেটারি, তার সাথে আমার ব্যক্তিগতভাবেও ভালো সম্পর্ক, আমার শিক্ষকের সন্তান। অচিরেই সেটা চালু হবে। পাবনার যে মানুষের স্বপ্ন, যেদিন চালুর ঘোষণার 1 সপ্তাহ আগে আমরা এটা ডিক্লেয়ার করব। কেন? যে আমার বিশেষ করে নির্বাচনের সময় আমার যারা প্রতিদ্বন্দ্বী মৌলবী ভাইরা, তারা বললেন যে রেল লাইন আর চালু হবে না। আপনারা সব শিমুল বিশ্বাসের পক্ষে যেভাবে জোট বাঁধছেন, উনি তো এই গাড়ি ঘোড়ার নেতা, উনি আসলে আর রেল চালু করতে দেবে না। এটা সমালোচনা করলো, অনেকে আবার বিশ্বাসও করলো, অপপ্রচার। তা আমি জিদ করে রাখছি যে রেল চালুর ঘোষণা দেওয়ার পরে মৌলবী সাহেবদের আগে ডাকবো যে ভাই তোমরা আসো, উদ্বোধনের সাথে আমাদের অংশগ্রহণ। ইনশাল্লাহ এটা হবে। পাবনাতে জেলার গুরুত্ব বাড়ানোর জন্য, বিশেষ করে যে আমাদের আণবিক চুল্লি, এটা দুনিয়ার
কাছে বাংলাদেশের গুরুত্ব বাড়িয়েছে। এখানে আমাদের যে এয়ারপোর্ট ছিলেন, এয়ারপোর্ট তৃতীয় গুরুত্ব হিসাবে সরকারের সবুজ পাতায় ঢুকেছে। প্রথম বগুড়া, দ্বিতীয় ঠাকুরগাঁ, তৃতীয় পাবনা। ইনশাআল্লাহ পাবনা আটঘরিয়া কৃষি কলেজের ফাইল খুঁজে বের করা হয়েছে। পাবনাতে একটা আইটি হাব হবে। নগর এই ব্রিজ চালু হতে হয়তো 7-10 বছর লাগবে। এর মধ্যে যোগাযোগ খাতের যতগুলো প্রয়োজনীয়তা কানেক্ট হওয়া সবগুলো সহ আমাদের অনেকগুলো অগ্রাধিকার প্রকল্প বাস্তবায়নের চেষ্টা করছে। বিশ্বাস করেন, আপনাদের ভাই হিসাবে, সন্তান হিসেবে আমাদের মুরব্বীরা রয়েছেন, আমার শিক্ষকরা রয়েছেন। আমার ব্যক্তিগতভাবে স্বপ্ন হচ্ছে বাংলাদেশের মুখে হাসি ফোটানো, বাংলাদেশ থেকে দুঃখ দারিদ্রতা জাদুঘরে বন্দি করে দেওয়া। আমি সাম্যের জন্যে, স্বাধিকারের জন্যে, মানুষের অধিকারের জন্যে কৈশোরে যে অঙ্গীকার করেছিলাম সে অঙ্গীকার নিয়ে আসে। বাংলাদেশকে বদলানোর জন্য সে প্রতিকূল পরিস্থিতি হোক আর অনুকূল পরিস্থিতি হোক, আমার জন্য সব সমান যে দেশটাকে বদল করতে হবে। আর দেশটাকে বদল করতে গেলে দেশের ভিতরে আমাদের ঐক্যবদ্ধ হওয়া অপরিহার্য প্রয়োজন। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, সমতলের মানুষ, পাহাড়ের মানুষ, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, লেফটিস্ট, রাইটিস্ট, সবল দুর্বল সবাই মিলে যে মাটিতে ঐক্য আছে সে মাটিকে কেউ দাবিয়ে রাখতে পারে না। আমরা বাংলাদেশকে বদলের জন্য আমাদের প্রফেট বলেছেন, চ্যারিটি বিজ্ঞান অ্যাট হোম, তোমার ঘর থেকে তুমি সেবা করো। আমাদের এই আঙ্গিনা হচ্ছে আমার এই প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের প্রিয় এই জেলা। এই জেলায় যদি আমরা ভাগ্য বদল করতে পারি, কর্মসংস্থান করতে পারি সবার সাথে মিলে, এখানকার যে সমস্ত, কালকেই গোলাম রব্বানী কামনা প্রায় 300 বিঘা জমি নিজে ক্রয় করেছেন আমার বন্ধু। এই অনুষ্ঠানের বকেয়ার যে টাকাটা থাকবে, কালকে আমি তাকে বলে রেখেছি এখানকার পরিচালনা কমিটি যেটুকু বকেয়া থাকবে ও দিয়ে দেবে আমাকে বলেছে। 2 হচ্ছে 300 বিঘা জমির উপর একটা হাসপাতাল এবং কয়েকটা উনি কর্মসংস্থানের জন্য কাজ করেছেন। সেখানে আমি একটা আলাদা 3 বিঘা জায়গা ওর কাছ থেকে রেখে দিলাম, যে আমি গরিবের চেয়ে গরিবের 10,000 ছেলে মেয়েদের মানুষের মতো মানুষ করার জন্যে যে কর্ম পরিকল্পনা গ্রহণ করেছে, ডিগ্রি কলেজ, হাই স্কুল, প্রাইমারি স্কুল, কারিগরি কলেজ, কৃষি কলেজ, এতিমখানা, মাদ্রাসা এবং প্রশিক্ষণ কেন্দ্র এবং গণপাঠাগার চলছে। আরও কিছু শিক্ষা প্রতিষ্ঠান গড়ার জন্যে সেখানে 4,500 ছেলে মেয়ে এখন লেখাপড়া করে। আমি উপরওয়ালার কাছে সবসময় প্রে করি, আমাকে সুস্থ রাখো, আমার 10,000 সন্তানকে মানুষের মতো মানুষ করা পর্যন্ত যেন আমি সচল থাকি। পাবনার এই জিসে স্কুল আমার প্রাণের স্পন্দন। ভালোবাসার কোনো বিনিময় মূল্য নেই। ভালোবাসার জন্য মানুষ সর্বস্ব ত্যাগ করে এবং দুনিয়াতে ব্যক্তি টু ব্যক্তি ভালোবাসা, তাতে কত স্যাক্রিফাইস করেছে। আর আদর্শিক ভালোবাসা তার চেয়ে আরও বেশি শক্তিশালী। আমার এই প্রতিষ্ঠানের প্রতি আমার ভালোবাসা আজন্ম লালিত ভালোবাসা। যেখানে যে অবস্থা থাকবো সে অবস্থায় জিসে স্কুলের শিক্ষকের কথা শুনলে, জিসে স্কুলের ছাত্রর কথা শুনলে ভিতর থেকে দুর্বলতা গড়ে ওঠে। এই প্রতিষ্ঠান অতীতের মতো ভারত উপমহাদেশ না, দুনিয়ার উপরে, দুনিয়ার বুকে এই প্রতিষ্ঠান সুনাম অর্জন করেছিল। আমাদের প্রধান টার্গেট থাকবে এখানকার অবকাঠামোগত, সরকারি, অন্যান্য প্রয়োজন সবগুলো পূরণের জন্য আমরা চেষ্টা করব। আমি শিক্ষকদের কাছে বিনয়ের সাথে অনুরোধ, আপনারা এখানে আগের সেই জ্ঞানের মশাল জ্বালিয়ে দিন। এখানে ভর্তি হবার জন্য প্রতিযোগিতা করবে। আমার কাছেই জেলা স্কুল আর জিসে স্কুল, আমার অগ্রজরা সবাই বেশিরভাগই জিসে স্কুলে পড়তেন। জেলা স্কুলে ভর্তি হওয়ার সুযোগ থাকা সত্ত্বেও জিসে স্কুলে বহু ছেলেরা ভর্তি হয়েছে এখানকার সুনাম এবং শিক্ষা কার্যক্রমের কারণে। আমরা যেন সেই শিক্ষা কার্যক্রম গড়ে ওঠে। আমার কালকে রাতে ফেরত যাওয়ার কথা ছিল। আমার আজকে জেনেভা কনভেনশনে যোগদানের জন্য আমার আজকেই সময় নির্ধারিত রয়েছে। কিছুটা সময় শিফট করে আমাকে আর আধা ঘন্টা 1 ঘন্টা পরে বিলম্ব হয়ে যাওয়া, যদি ফেল করতে পারি। ফেল করলে টিকিটেরও পয়সা নষ্ট, গরিব মানুষ, আবার টিকিট কিনলে ঝামেলায় পড়ব। আপনাদের কাছ থেকে আমি আগে কথা বলে বিদায় নিচ্ছি। দোয়া করবেন জাতীয় সংসদে যেন আমি মানুষের কথা বলি, পাবনার কথা বলি
ভাগ্যহত মানুষের অধিকার আদায়ের জন্য কথা বলি, আন্তর্জাতিক ফোরামেও যেন আমি বাংলাদেশের কথা বলি, বাংলাদেশের ভাগ্যহত মানুষের কথা বলি। আমার লড়াই হচ্ছে বাংলাদেশের দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো, আমার লড়াই হচ্ছে বাংলাদেশের শোষণ বঞ্চনা থেকে মুক্ত উন্নত একটি দেশ গঠন করা। আপনাদের ভাই সন্তান হিসাবে আমাকে আপনারা দোয়া করবেন, পথ দেখিয়ে দেবেন, সাহায্য করবেন। আমি আপনাদের দোয়া কামনা করে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমাদের প্রাণের প্রিয় প্রতিষ্ঠান পাবনা গোপালচন্দ্র রাহিল ইনস্টিটিউট জিন্দাবাদ, দীর্ঘজীবী হোক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।